বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাতে আজও সমাধিস্থলে মানুষের ভিড়, রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত। ছুটির দিনেও সারা দেশে চলছে মনোনয়নপত্র যাচাই বাছাই। শেষ দিন কাল, বাদ পড়েছেন হেভিওয়েট প্রার্থীরাও। ৯ জানুয়ারি পর্যন্ত থাকছে আপিলের সুযোগ। দেশ জুড়ে শীতের দাপট, বৃষ্টির মতো ঝরছে শিশির, ঘন কুয়াশা ও হিমেল হাওয়ায় স্থবির জনজীবন। বেশি বিপাকে শ্রমজীবীরা, তীব্র ঠান্ডায় বড় আবাদ ব্যাহত। বাংলাদেশের বাজার ধরতে যুক্তরাষ্ট্রকে টেক্কা দিতে পারল না ফ্রান্স। ১৪টি বোয়িং উড়োজাহাজ কিনতে চিঠি দিল বিমান, এয়ারবাসের চেয়ে সাশ্রয়ী বলছেন বিশেষজ্ঞরা। এবং বিক্ষোভে টালমাটাল ইরান, আন্দোলনকারীদের হত্যা করলে হস্তক্ষেপের হুঁশিয়ারি ট্রাম্পের। নাক গলালে মধ্যপ্রাচ্য জুড়ে অস্থিতিশীলতা তৈরি, সতর্কতা তেহরানের। সময় সংবাদের সঙ্গে আছি আমি আমিরুল ইসলাম আলিফ। বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করতে আজও ভিড় করছেন সাধারণ মানুষ। এই মুহূর্তে জিয়া উদ্যানে আছেন সহকর্মী স্বপন আহমেদ। সরাসরি যাচ্ছি তার কাছে। স্বপন, প্রয়াত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে শ্রদ্ধা জানাতে আজও কিন্তু নেতাকর্মীদের সাথে সাথে সাধারণ মানুষের ভিড় এই জিয়া উদ্যানে আমরা দেখতে পাচ্ছি। তবে আজকে এই কুয়াশা শীত উপেক্ষা করেই সেই ভোর থেকেই মানুষের উপস্থিতি এখানে রয়েছে। একটু যদি বলতে হয় যে যখনই আসলে এই জায়গাটি জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়, সাথে সাথেই কিন্তু মানুষের যে স্রোত সেটি আমরা দেখতে পেয়েছিলাম। পাশাপাশি সেই ধারা এখনও কিন্তু অব্যাহত রয়েছে, অর্থাৎ বেগম খালেদা জিয়াকে খুব কাছ থেকে যারা দেখতে পারেনি এবং শ্রদ্ধা জানাতে পারেনি তারা কিন্তু যখন খুলে দেওয়া হয় তার পরপর এখানে এসে উপস্থিত হয়েছেন। যদিও দলের পক্ষ থেকে যে কর্মসূচি 7 দিনের সেটি এখনও অব্যাহত রয়েছে, অর্থাৎ 7 দিন দলীয় নেতাকর্মীরা তারা কালো ব্যাচ পরিধান করবেন এবং দোয়া করবেন এবং প্রত্যেকটি দলীয় কেন্দ্রীয় কার্যালয়গুলোতে কালো পতাকা উত্তোলন থাকবে, একই সাথে দোয়া করা হবে। এর পাশাপাশি রাষ্ট্রীয়ভাবে যে শোক দেওয়া হয়েছিল সেটির সময় শেষ হয়ে গেছে। তারপরেও সাধারণ মানুষ কিন্তু এখানে এসে উপস্থিত হচ্ছেন এবং শুধুমাত্র শ্রদ্ধা জানানোর জন্য যে প্রক্রিয়া সেটি সম্পন্ন করছেন এবং প্রত্যেকেই বলছেন যে বেগম খালেদা জিয়ার বর্ণাঢ্য যে রাজনৈতিক ক্যারিয়ার ছিল সেটিতে তিনি সাধারণ মানুষের জন্য কাজ করেছেন, জনগণের জন্য কাজ করেছেন দেশের কল্যাণের জন্য, দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তার যে প্রচেষ্টা ছিল তিনি সে নিয়ে কাজ করেছেন এবং এই যে ধারা সেটি অব্যাহত থাকবে তারই পুত্র বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মাধ্যমে, এমনটি দলীয় নেতাকর্মীরা যেরকম প্রত্যাশা করছেন, পাশাপাশি এখানে যে সকল সাধারণ মানুষ উপস্থিত হয়েছেন তারাও কিন্তু একই প্রত্যাশাই করেছেন। পাশাপাশি আজকে দলের পক্ষ থেকেও এখানে শ্রদ্ধা জানানোর কথা রয়েছে। কিছুক্ষণ আগেই জাতীয়তাবাদী মহিলা দলের পক্ষ থেকে নেতাকর্মীরা এখানে এসেছেন এবং তারা আসার পরেই তাদের একটি পুষ্পস্তবক তার বেগম খালেদা জিয়ার কবরের পাশে তারা দিয়েছেন এবং পরবর্তীতে নীরবে দাঁড়িয়ে থাকার পর তারা কিছুক্ষণ দোয়াও করেছেন এখানে দাঁড়িয়ে এবং তারাও বলছেন যে বেগম খালেদা জিয়ার যে পরিকল্পনাগুলো ছিল সেই পরিকল্পনা বাস্তবায়নে বাংলাদেশের প্রতিটি মানুষের কাছে তারেক রহমান যাচ্ছেন এবং সেই পরিকল্পনা বাস্তবায়নে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রতিশ্রুতি দিচ্ছেন এবং সেই প্রতিশ্রুতির লক্ষ্যেই দেশ গড়বেন, এমনটি এখানকার যারা উপস্থিত হচ্ছেন তারা বলছেন। এর বাইরে আমি যদি কিছু কথা আপনাকে বলতে চাই, গতকালকেও আমরা দেখেছি সকাল থেকেই রাতভর, আমরা রাত 9টা পর্যন্ত ছিলাম এবং তখন পর্যন্ত কিন্তু মানুষের যে চাপ সেটি আমরা দেখেছি। তো বলা যায় যে তাকে যে আপসহীন নেত্রী বলা হয়, সেই আপসহীন নেত্রীর যে সংজ্ঞাগুলো থাকে, অর্থাৎ সংজ্ঞাগুলো থাকে, সেই সংজ্ঞাতে তিনি পরিপূর্ণ ছিলেন এবং তিনি সার্বক্ষণিক দেশের মানুষ এবং দেশের জন্য, দেশের কল্যাণের জন্য কাজ করে গেছেন এবং এই যে পরিকল্পনা বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ছিল দেশ গঠনে, সেই পরিকল্পনা তারই পুত্র জনাব তারেক রহমান তিনি বাস্তবায়ন করবেন, এমনটি প্রত্যাশা করছেন এখানে আসা যে সকল মানুষ, তারা এই প্রত্যাশাটি করছেন। তো এখন পর্যন্ত এতটুকুই ছিল আমার কাছে জিয়া উদ্যান থেকে বেগম খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা জানানোর সবশেষ অবস্থা। জিয়া উদ্যান থেকে সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী স্বপন আহমেদ। বেগম খালেদা জিয়ার মৃত্যুতে 7 দিনের শোক পালন করছে বিএনপি।
এই মুহূর্তে নয়াপল্টনে আছেন সহকর্মী মাহাদি ইসলাম ধ্রুব। সরাসরি যাচ্ছি তার কাছে। স্তব্ধ গোটা দেশ, শোকে স্তব্ধ এই বিএনপির নয়াপল্টন কার্যালয়। এই নয়াপল্টন কার্যালয়ে বিএনপির যেটি পূর্ব ঘোষিত কর্মসূচি রয়েছে যে বেগম খালেদা জিয়ার মৃত্যুতে কালো পতাকা উত্তোলন, জাতীয় পতাকা অর্ধনমিত করা এবং শোক বই স্বাক্ষর করা। সেই শোক বই কিন্তু এই সকালবেলা এই শীতকে উপেক্ষা করে মানুষ শোক বই স্বাক্ষর করছেন। আমরা দেখছি যে সকাল থেকে কিন্তু এই শীতকে উপেক্ষা করে বিভিন্ন এলাকা থেকে মানুষ আসছেন এবং তারা আসলে এই শোক বই স্বাক্ষর করছেন। শোক বই তারা বেগম খালেদা জিয়ার প্রতি তাদের স্মৃতিচারণ করছেন। একই সঙ্গে তারা আসলে তাদের যেটি প্রত্যাশা আগামী রাজনীতিকে নিয়ে সেই বিষয়গুলো কিন্তু আসলে তুলে ধরছেন। এখানে আমরা বেশ কয়েকজন মানুষের সাথে কথা বলেছি, তারা আসলে দূর দূরান্ত থেকে এসেছেন। তারা যেটি বলছেন যে বেগম খালেদা জিয়া শুধুমাত্র বিএনপির নেত্রী ছিলেন না, তিনি ছিলেন এই বাংলাদেশের অভিভাবক এবং এই অভিভাবক শূন্য একটি দেশের সামনে এগিয়ে যাওয়ার জন্য তারা ঐক্যবদ্ধভাবে কাজ করবেন বলে তারা বলছেন। তারা একই সঙ্গে তারা প্রত্যাশা রাখছেন যে জিয়া দম্পতি অর্থাৎ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার এই প্রয়াণে তাদের শূন্যতাকে শোককে শক্তিতে রূপান্তরিত করে বিএনপির ভারপ্রাপ্ত যিনি চেয়ারম্যান জনাব তারেক রহমান, তার নেতৃত্বে বিএনপি সুসংগঠিত হয়ে এগিয়ে যাবে বলে তারা প্রত্যাশা করছেন। আসলে এখন ঘড়ির কাঁটায় 10টা কিছু পর, কিন্তু এই সকাল বেলা আসলে মানুষ যেভাবে আসলে এখানে আসছেন এবং গতকালকে আমরা দেখেছি কিন্তু এই নয়াপল্টন কার্যালয়ে উপচে পড়া ভিড়, যে কার্যালয়টা আসলে স্লোগানের পদচারণে উদ্দীপ্ত থাকে সেই কার্যালয়টিতে আসলে শোকের আবহ। এই ছিল বিএনপি চেয়ারপারসনের, এই ছিল নয়াপল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয় থেকে আমার কাছে থাকা সবশেষ। নয়াপল্টনে বিএনপি কার্যালয়ের সামনে থেকে সবশেষ খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী মাহাদি ধ্রুব। ছুটির দিনেও সারা দেশে চলছে মনোনয়নপত্র যাচাই বাছাই, শেষ দিন কাল। এই মুহূর্তে বগুড়ায় আছেন সহকর্মী আব্দুল আওয়াল এবং রাজশাহীতে আছেন আলতাফ হোসাইন। সরাসরি প্রথমেই যাচ্ছি আওয়ালের কাছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দ্বিতীয় দিনের মতো কিন্তু বগুড়ায় মনোনয়ন যাচাইপত্র শুরু হয়েছে। প্রার্থীদের বিশেষ করে বগুড়া 6 সদর আসনে কিন্তু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ 5 জন যারা প্রার্থী রয়েছেন তাদের মনোনয়ন যাচাইপত্র কিন্তু কিছুক্ষণের মধ্যে শুরু হবে। ইতিমধ্যেই কিন্তু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে জেলা বিএনপি শীর্ষ নেতারা এবং জামায়াতে ইসলামী যিনি মনোনীত প্রার্থী আছেন, বাসদ থেকে যিনি মনোনীত প্রার্থী আছেন এবং এনসিপি যিনি মনোনীত প্রার্থী আছেন, তারা কিন্তু এখানে এসেছেন, আসন গ্রহণ করেছেন এবং কিছুক্ষণের মধ্যে কিন্তু জেলা রিটার্নিং অফিসার এখানে আসার পরে কিন্তু মনোনয়ন পত্র যাচাই বাছাই যে কার্যক্রমটি সেটি কিন্তু শুরু হবে। এবং শুধু আজকে বগুড়া 6 নয়, বগুড়ার বাকি যে আসনগুলো রয়েছে বগুড়া 4, 5 এবং 7 আসনে কিন্তু মনোনয়ন পত্র যাচাই বাছাই আজকে এখানে করা হবে। এবং এই আসনগুলোতে যারা প্রার্থী আছেন তাদের যেই নানাবিধ যেই ব্যাপারগুলো আছে মনোনয়ন পত্রের হলফনামা, সেগুলো কিন্তু যাচাই বাছাই শেষে প্রার্থীর বৈধতা এবং অবৈধতা ঘোষণা করা হবে। এবং গতকালকে কিন্তু শুক্রবারেও দিনব্যাপী আসলে প্রার্থীদের যাচাই বাছাই চলেছে বগুড়া 1, 2 এবং 3 আসনে। এবং এই 3টি আসনে কিন্তু 7 জন প্রার্থীকে কিন্তু অবৈধ এবং 12 জন প্রার্থীকে কিন্তু বৈধ ঘোষণা করা হয়েছে। এবং যারা যেই 7 জন প্রার্থীর মনোনয়নপত্র রিটার্নিং অফিসার বাতিল করেছেন, সেই 7 জন প্রার্থী কিন্তু চাইলে আবারও হাইকোর্টে বা আপিল করে কিন্তু আসলে তারা সেটি নতুন করে আপিল করতে পারবে বলে রিটার্নিং কর্মকর্তা জানিয়েছেন। এবং যেমনটি বলছিলাম যে এই যে মনোনয়নপত্র যাচাই বাছাই যে কার্যক্রমের মধ্য দিয়ে কিন্তু আসলে বগুড়া যে নির্বাচনী আবহাওয়া সেটি কিন্তু একেবারে জমে উঠেছে। তো এই ছিল বগুড়া থেকে আমার কাছে। চলে যাচ্ছি রাজশাহীতে সহকর্মী আলতাফ হোসেনের কাছে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রাজশাহী 6টি আসনের সংসদীয় আসনের সংসদ সদস্য পদে যে দাখিলকৃত মনোনয়নপত্র যারা দাখিল করেছেন সেই মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের যে কার্যক্রম সেটি ইতিমধ্যেই শুরু হয়েছে এবং সেই চূড়ান্ত সিদ্ধান্ত কিন্তু আজই জানা যাবে। আজ সকাল 10টার পর থেকে আসলে এই কার্যক্রম শুরু হয়েছে এবং সেটি জেলা প্রশাসকের যে সম্মেলন কক্ষে সেখানে সংসদ সদস্য পদে যে দাখিলকৃত মনোনয়নপত্র যাচাই বাছাই সেটি শুরু হয়েছে এবং এইটি চলবে মূলত বিকেল 3টা পর্যন্ত। এই সময়ে যে রাজশাহীর যে 6টি আসন, সেই 6টি আসনের মোট 38টি মনোনয়নপত্রের যোগ্যতা এবং অযোগ্যতা এবং হলফনামার যে তথ্য সেই বিষয়গুলো বিবেচনা করে পরীক্ষা করে রিটার্নিং কর্মকর্তা রিটার্নিং অফিসার মনোনয়নপত্র বৈধ বা বাতিল ঘোষণা করবেন। এবং জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সূত্রে যেটি জানতে পেরেছি আমরা, যে জাতীয় সংসদ নির্বাচনের রাজশাহী 6টি সংসদীয় আসনের 38টি যে মনোনয়নপত্র দাখিল হয়েছে এর মধ্যে
তার মধ্যে আসলে একজন প্রার্থী 2টি আসনের মতো জমা দিয়েছিল। সেই হিসেবে ভোটের মাঠে আসেন আমরা দেখছি যে 37 জন প্রার্থী, এবং সেখানে রাজশাহী 1 অর্থাৎ গোদাগাড়ি তানোর আসনে 6 জন, রাজশাহী 2 অর্থাৎ সদর আসনে 9 জন, রাজশাহী 3 অর্থাৎ পবা মোহনপুর আসনে 7 জন, রাজশাহী 4 অর্থাৎ বাগমারা আসনে 4 জন, রাজশাহী 5 পুঠিয়া দুর্গাপুর আসনে 8 জন এবং রাজশাহী 6 অর্থাৎ বাঘাচারঘাটে আসনে 4 জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। সব মিলিয়ে মোট 38টি মনোনয়নপত্র দাখিল করেছেন প্রার্থীরা। এবং তফসিল অনুযায়ী গত 29 ডিসেম্বর এই মনোনয়নপত্র তারা দাখিল করেছেন এবং সেটি আসলে আজ 3টা পর্যন্ত পর্যায়ক্রমে 6টি আসনের যে দাখিল মনোনয়নপত্র যাচাই বাছাই সেটি চলবে। এবং একই সঙ্গে জানিয়ে রাখি, ইতিমধ্যে কিন্তু প্রার্থীরা এই অফিস সম্মেলন কক্ষে কিন্তু প্রার্থী এবং প্রার্থীদের সমর্থকেরা কিন্তু অপেক্ষা করছেন এই চূড়ান্ত ঘোষণা শোনার জন্য। তো এই ছিল রাজশাহী থেকে মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের সর্বশেষ খবর। দেশব্যাপী মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের সবশেষ খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মীরা। দেশজুড়ে শীতের দাপট, কনকনে ঠান্ডায় জবুথুবু জনজীবন। এই মুহূর্তে রাজধানীর হাতিরঝিল এলাকায় আছেন সহকর্মী শবনব নিবিড় এবং সিরাজগঞ্জে আছেন রিঙ্কু কুণ্ডু। সরাসরি প্রথমে যাচ্ছি নিবিড়ের কাছে। হিমেল হাওয়া আর কুয়াশা সঙ্গে করে জেকে বসতে শুরু করেছে শীত। ইতোমধ্যে 8 ডিগ্রির ঘরে নেমেছে দেশের সর্বনিম্ন তাপমাত্রা। সেই সঙ্গে 7 জেলার উপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। এ অবস্থায় চলতি জানুয়ারি মাসে সর্বনিম্ন তাপমাত্রার পারদ নামতে পারে 4 ডিগ্রিতে। একই সঙ্গে এই মাসে কয়েক দফায় হানা দিতে পারে মাঝারি থেকে তীব্র শৈত্যপ্রবাহ। জানুয়ারি 2026-এর দীর্ঘমেয়াদী আবহাওয়ার পূর্বাভাসে এমনই আশঙ্কার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে চলতি মাসে সাগরে কোনো ঘূর্ণিঝড় সৃষ্টির সম্ভাবনা নেই বলেও তারা জানিয়েছে। দীর্ঘমেয়াদী আবহাওয়া পূর্বাভাসে আরও বলা হয়েছে এই মাসে দেশে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি এ মাসে 2 থেকে 3টি মৃদু অর্থাৎ 8 থেকে 10 ডিগ্রি সেলসিয়াস শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। এছাড়া এ মাসে 1 থেকে 2টি মাঝারি অর্থাৎ 6 থেকে 8 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থেকে তীব্র অর্থাৎ 4 থেকে 6 ডিগ্রি সেলসিয়াস যে শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। আবহাওয়া অধিদপ্তর থেকে গতকাল অর্থাৎ শুক্রবার 5 দিনের একটি শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার ঘোষণা পূর্বাভাস দেওয়া হয়েছিল। সেই পূর্বাভাস অনুযায়ী আজকে শনিবার 3রা জানুয়ারি দ্বিতীয় দিন। আজকে আবহাওয়া অধিদপ্তর থেকে বলা হয়েছে আজ সকাল 9টা থেকে সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের অনেক জায়গায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং কোথাও কোথাও তা দুপুর পর্যন্ত স্থায়ী হতে পারে। এদিনও কুয়াশার কারণে যোগাযোগ ব্যবস্থার বিঘ্ন ঘটতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং দিনে তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকতে পারে। এক্ষেত্রে এই মুহূর্তে আমি আছি রাজধানীর হাতিরঝিল এলাকায় এবং অতিরিক্ত শীতের কারণে নিম্ন আয়ের যে মানুষ রয়েছেন তাদের জীবিকা নির্বাহে কিন্তু সমস্যা আমরা দেখতে পেয়েছি। তারা জীবিকা নির্বাহে বের হতে পারছে না। তো এই মুহূর্তে হাতিরঝিল এলাকা থেকে আমার কাছে ছিল সর্বশেষ এবং আমাদের আরেক সহকর্মী সিরাজগঞ্জে আছেন সহকর্মী রিঙ্কু কুণ্ডু শীতের আরো বিস্তারিত তথ্য জানাতে। সেখান থেকে আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। গত কয়েকদিনে ধরে কিন্তু তীব্র ঠান্ডায় জুবুথুবু সিরাজগঞ্জের জনজীবন। আমরা যেটি দেখছি যে গত কয়েকদিন ধরে কিন্তু সূর্যের দেখা নেই। আজকের কথা যদি বলি, আজকে সিরাজগঞ্জের বাঘাবাড়ির আবহাওয়া অফিস যেটি রয়েছে সেটি তথ্য মতে আজকে সকাল 9টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 10.0 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ গত কয়েকদিনের থেকে আজকে কিন্তু অনেকটাই কম। আমরা দেখছি যে ভোর থেকে কিন্তু কুয়াশাচ্ছন্ন ছিল, বেলা বাড়ার সাথে সাথে কুয়াশা কিছুটা কেটেছে, তবে এখনো কিন্তু আসলে পুরোপুরি কাটেনি। সূর্যের দেখা গত কয়েকদিন ধরেই নেই। এই যে তীব্র ঠান্ডার সাথে যোগ হয়েছে হিমেল বাতাস, এই হিমেল বাতাস এবং তীব্র ঠান্ডা আসলে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বিশেষ করে যারা নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ তাদের কিন্তু আসলে দুর্ভোগটা আসলে বেড়েছে, তারা কিন্তু আসলে কাজে বের হতে পারছে না। আমরা আরেকটু যদি বলি যে সিরাজগঞ্জের যে চরাঞ্চলগুলো রয়েছে, যেহেতু যমুনা নদী বেষ্টিত সিরাজগঞ্জ, সেই চরাঞ্চলের মানুষের কিন্তু আসলে জনজীবন অনেকটাই বিপর্যস্ত হয়ে পড়েছে। তারা যেটি বলছে যে শীতের যে কাপড় সেটি কিন্তু তারা আসলে পর্যাপ্ত পাচ্ছে না।
তবে জেলা প্রশাসকের পক্ষ থেকে আমরা দেখছি যে প্রতিদিনই কিন্তু আসলে যে শীত বস্ত্র অর্থাৎ কম্বল বিতরণ করা হচ্ছে, কিন্তু আমরা যেটি দেখছি সেটি কিন্তু আসলে তারা এই যে প্রয়োজনীয় তুলনায় আসলে পর্যাপ্ত নয় তারা আসলে বলছে। এদিকে সিরাজগঞ্জের যে ঠান্ডাজনিত রোগে কিন্তু আক্রান্ত হচ্ছে শিশু এবং বৃদ্ধরা। সিরাজগঞ্জ 250 শয্যা বিশিষ্ট যে জেনারেল হাসপাতাল রয়েছে সেই হাসপাতালটিতে কিন্তু আমরা দেখছি যে দিন দিন আসলে ধারণ ক্ষমতার চেয়ে কিন্তু আসলে কয়েকদিন রোগী আসলে বেশি রয়েছে। তো এক কথা বলা যায় যে সিরাজগঞ্জে গত কয়েকদিন ধরে তীব্র ঠান্ডা অনুভূত হচ্ছে, তার সাথে হিমেল বাতাস বইছে এবং গত কয়েকদিন ধরে আসলে সূর্যের দেখা মিলছে না সিরাজগঞ্জে। এতে আসলে সিরাজগঞ্জের যে সার্বিক যে জনজীবনের যে অবস্থা সেটি কিন্তু অনেকটা আসলে বিপর্যস্ত হয়ে পড়েছে। তো এই ছিল সিরাজগঞ্জ থেকে আমার কাছে শীতের সবশেষ খবর। দেশব্যাপী শীতের সবশেষ খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মীরা। সময় সংবাদে আরও থাকছে। আজ শুরু হচ্ছে মাসব্যাপী ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। উদ্বোধন করবেন বাণিজ্য উপদেষ্টা। মেলা প্রাঙ্গণে নিষিদ্ধ সিঙ্গেল ইউজ প্লাস্টিকের ব্যবহার। প্রবেশ মূল্য 50 টাকা। নতুন 14টি বোয়িং উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত নিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এ লক্ষ্যে নির্মাতা প্রতিষ্ঠানকে অফিসিয়ালি চিঠি দিয়েছে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানটি। দেরিতে হলেও বহরে নতুন উড়োজাহাজ কেনার সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন এভিয়েশন বিশেষজ্ঞরা। কাজল আব্দুল্লাহর রিপোর্ট। যুক্তরাষ্ট্র সরকারের বাণিজ্য শুল্কের পরিমাণ কমানোর লক্ষ্যে দেয়া প্রতিশ্রুতি আরও শক্তভাবে বাস্তবায়নে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। বিভিন্ন পণ্য আমদানি বাড়ানোর পাশাপাশি এবার মার্কিন উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং থেকে প্রাথমিকভাবে 14টি এয়ারক্রাফট কেনার প্রস্তুতি নিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ইতোমধ্যে সংস্থাটির পরিচালনা পর্ষদ আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়েছে বোয়িংকে। বোর্ড মিটিং এ নীতিগত সিদ্ধান্ত হয়েছে যে আমরা বোয়িং থেকে 14টা এয়ারক্রাফট কিনবো। অনুমোদিত 14টি উড়োজাহাজের মধ্যে 10টি ড্রিমলাইনার ও 4টি কেনা হবে ম্যাক্স মডেলের। আর বহরে বর্তমানে 19টির মধ্যে 14টি বোয়িংয়ের তৈরি। বিশেষজ্ঞরা বলছেন ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকে এয়ারবাসের চেয়ে সাশ্রয়ী বোয়িং এয়ারক্রাফট। হয়তো 35 পর্যন্ত যাবে এই এয়ারক্রাফটগুলো ডেলিভার করতে। বিমানের যে এখন আমি সবসময় বলি ইয়াংগেস্ট ফ্লিট, এটা কিন্তু আর খুব একটা ইয়াং থাকবে না তখন। এবং 15 বছর এয়ারক্রাফটের এজ হলে মেইনটেন্যান্সের খরচ অনেক বেড়ে যায় এবং ফুয়েল কস্টও বাড়ে, কারণ ডিপেন্ডিং অন দি এজ অফ দি ইঞ্জিন। নতুন 14টি এয়ারক্রাফট কিনতে বাংলাদেশ বিমানের সম্ভাব্য ব্যয় হবে প্রায় 35,000 কোটি টাকা। বহরে যুক্ত হতে পারে 2031 সালের শেষ থেকে 2035 সাল পর্যন্ত। তবে লাভের অঙ্ক কার্গো বিমানে বেশি হলেও নতুন বহরে কেন উদ্যোগ নেই সে প্রশ্ন তুলেছেন সংশ্লিষ্টরা। কার্গোতে হলো প্রফিট বেশি, আর বিমান সমস্ত কার্গো হ্যান্ডলিং করে। তারা জানে, বিমান কার্গোর লোকেরা, যে কার্গো কোত্থেকে আসছে, কোথায় যাচ্ছে। এই মার্কেটটা বিমান আসলে ক্যাপিটালাইজ করা দরকার এবং বিমানের এই যে ফ্লিট এক্সপ্যানশন, আমি মনে করি এই ফ্লিট এক্সপ্যানশনের মধ্যে সিরিয়াসলি কার্গো এয়ারক্রাফট কনসিডার করা উচিত। দ্বিপাক্ষিক বাণিজ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক চুক্তির অংশ হিসেবে বোয়িংয়ের কাছ থেকে 25টি উড়োজাহাজ কেনার কথা জানিয়েছিল বাণিজ্য মন্ত্রণালয়। এর অংশ হিসেবেই এবার নতুন এই সিদ্ধান্ত নিল সরকার। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। শুরু হচ্ছে মাসব্যাপী ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। এই মুহূর্তে পূর্বাঞ্চলে মেলা প্রাঙ্গণে আছেন সহকর্মী সাইফুল ইসলাম। সরাসরি যাচ্ছি তার কাছে। আজকে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার 30তম আসর কিছুক্ষণের মধ্যেই উদ্বোধন করা হবে। আমরা কিছুক্ষণ আগে দেখতে পেয়েছি বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন এখানে এসেছেন। তবে ইতোমধ্যেই যদি আমরা একটু বাণিজ্য মেলার যে উদ্বোধন করা হবে তার পরিস্থিতিটা একটু দেখি, যে রাজধানীর অদূরে যেটা বলা যায় যে নারায়ণগঞ্জের রূপগঞ্জে বা পূর্বাঞ্চলের 4 নম্বর সেক্টরে স্থায়ী ভেন্যুতে চায়না বাংলাদেশ ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে কিছুক্ষণের মধ্যেই উদ্বোধন করা হবে। তবে এই ক্ষেত্রে বলতে পারি যে গত 1 তারিখই হচ্ছে বা 1 জানুয়ারি আন্তর্জাতিক বাণিজ্য মেলা উদ্বোধনের তারিখ ঠিক করা হয়েছিল, যেখানে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে 3 দিনের জাতীয় শোক ঘোষণা করা হয় এবং এতেই হচ্ছে যে 1 জানুয়ারি থেকে 3 জানুয়ারিতে এটা পরিবর্তন করে ডেট নিয়ে আসা হয় আর কি। তবে অন্যদিক থেকে একটু বলি যে বলা যায় যে বাংলাদেশ সহ প্রায় 11টি দেশ অংশ নিয়েছে, যার মধ্যে আছে ভারত, পাকিস্তান, থাইল্যান্ড, তুরস্ক, মালয়েশিয়া সহ বেশ কিছু দেশ। তবে আমরা কিছুক্ষণ আগে যখন এসেছি
তখন থেকে দেখতে পাচ্ছি যে এখানে যে স্টলের মালিকরা আছেন তারা তাদের স্টল গোছানোর চেষ্টা করছেন। এর পাশাপাশি হচ্ছে যে আগত যে দর্শনার্থীরা তারাও কিছু কিছু করে আসা শুরু করেছেন। তবে এরই মধ্যে যদি আরও একটি তথ্য বলতে চাই যে 50 টাকা করে টিকিট মূল্য নির্ধারণ করা হয়েছে। এর পাশাপাশি হচ্ছে যে ছোট বাচ্চাদের জন্য হচ্ছে 25 টাকা। আর আরেকটি কথা না বললো না যে যাতায়াতের জন্য কিন্তু আসলে কুড়িল বিশর থেকে ফার্মগেট বা খেজুরবাগান নারায়ণগঞ্জ থেকে প্রায় 8টা থেকে বাণিজ্য মেলার উদ্দেশ্যে 200টিরও বেশি হচ্ছে বিআরটিসি বাস হচ্ছে এখানকার যে আগত দর্শনার্থী তাদের জন্য কিন্তু রাখা হয়েছে। তবে এরই মধ্যে বলা যায় যে কিছুক্ষণ পরে যখন উদ্বোধন করা হবে, এই বেলা শেষ কবে হবে বা বিস্তারিত আরও কী কী থাকছে এই মেলায়, যেহেতু অংশগ্রহণ করেছেন বিশ্বের 11টি দেশ, আমরা ঘুরে দেখতে পেয়েছি যে পণ্যের কিন্তু মান বা পণ্য গত বছর যে একই রকম ছিল একই রকমই আছে। সব কিছু মিলে হচ্ছে বাণিজ্য মেলার যে এই যে কুয়াশাচ্ছন্ন বা ঘন কুয়াশার মধ্যে কিন্তু ক্রেতা দর্শনার্থীদের আগমন ঘটছে এবং উদ্বোধনী হবে কিছুক্ষণ পরে। এই ছিল আমার কাছ থেকে বাণিজ্য মেলা থেকে সর্বশেষ খবর। আন্তর্জাতিক বাণিজ্য মেলা প্রাঙ্গণ থেকে সবশেষ খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী। সময় সংবাদ। বাণিজ্য, কৃষি, ওষুধ রপ্তানি সহ বিভিন্ন খাতে ব্রাজিলের সঙ্গে 18টি চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ। বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশি পণ্য প্রবেশে উচ্চ মাত্রার শুল্ক কমানো গেলে অপার বাণিজ্যিক সম্ভাবনা কাজে লাগানো সম্ভব। ব্রাজিল থেকে ফিরে বিস্তারিত জানাচ্ছেন প্রসূন আশিস। পাহাড়, সমুদ্র আর জলাভূমির অপরূপ সৌন্দর্যের দেশ ব্রাজিল। মিল রয়েছে বাংলাদেশের প্রকৃতির। দুদেশের সুসম্পর্ক থাকলেও বাড়েনি বাণিজ্য। ব্রাজিল থেকে সয়াবিন তেল, চিনি, তুলা, পশুখাদ্য ও চামড়াজাত পণ্য আমদানির বিপরীতে দেশটিতে স্বল্প পরিসরে অল্প কিছু পণ্য রপ্তানি করে বাংলাদেশ। তৈরি পোশাক, ওষুধসহ বিভিন্ন পণ্য রপ্তানির সম্ভাবনা আটকে আছে ভাষাগত জটিলতা, দূরত্ব ও পরিবহন ব্যয়ে। সঙ্গে বাংলাদেশি পণ্য প্রবেশে উচ্চমাত্রার শুল্কের কারণে ব্রাজিলের সঙ্গে বাণিজ্য ঘাটতি বাড়ছেই। ব্যবসায়ী ও বিশেষজ্ঞরা বলছেন, সমস্যা দূর করা গেলে খুলে যেতে পারে বাণিজ্যের অপার সম্ভাবনা। এই মুহূর্তে বাংলাদেশের রপ্তানি বাড়ানোর কোনো বিকল্প নাই। রেডিমেড গার্মেন্টস ব্রাজিলের বাজারে না, শুধু এন্টার মার্কাসুর কান্ট্রিগুলোতে অ্যাবাউট 35% ডিউটির একটা বিষয় আছে। ব্রাজিলের সঙ্গে বাণিজ্য বাড়াতে এরই মধ্যে 12টি চুক্তি চূড়ান্ত পর্যায়ে, আর 6টি নিয়ে আলোচনা চলছে। এক্ষেত্রে জনশক্তি ও ওষুধ রপ্তানিকে প্রাধান্য দেওয়া হচ্ছে বলে জানান ব্রাজিলে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত। Hopefully, once the agreement will be signed, that tariff will also be waived, so it will unleash a new market for our pharmaceutical markets in Brazil. চুক্তিগুলো সই হলে দ্বিপাক্ষিক বাণিজ্যে উভয় দেশেই পণ্য প্রবেশে শুল্ক বাধা দূর হবে বলে মনে করেন রাষ্ট্রদূত। ফার্মাসিউটিক্যাল প্রোডাক্টসে হিউজ ট্যারিফের সম্মুখীন হই। ওদের কাছ থেকে আমরা যখন কটন কিনি, বিফ বা মিট, ক্যাটল প্রোডাক্টস, ওইগুলোতে বাংলাদেশের সাইড থেকে হাই ট্যারিফ ইম্পোজ করা আছে। বাইলেটারাল ট্রেডের ক্ষেত্রে দুই পক্ষ আমরা যেটাকে আমরা ডাবল ট্যাক্সেশন, সেটা আমরা ছাড় দিতে যাচ্ছি। আগামী মার্চ বা এপ্রিলে ব্রাজিলের পররাষ্ট্র সচিবের বাংলাদেশ সফরকালে চুক্তিগুলো চূড়ান্ত হবে বলেও জানান এই কূটনীতিক। এই যে বিশাল ঘাটতি বাণিজ্যের ক্ষেত্রে দুদেশের মধ্যে, এই ঘাটতি দূর করার জন্যই ব্রাজিল এম্বাসি নতুন নতুন উদ্যোগ নিচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। ব্রাজিলের বাংলাদেশ এম্বাসির সামনে থেকে প্রসূন আশিস, সময় সংবাদ। দেখছেন সময় সংবাদ। দেশের বাইরের খবর। টানা বিক্ষোভে উত্তাল ইরান নিয়ে এবার সরাসরি হুঁশিয়ারি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। পাল্টা প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্রকে সতর্ক করে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির উপদেষ্টা বলেছেন, মার্কিন হস্তক্ষেপ মধ্যপ্রাচ্য জুড়ে অস্থিতিশীলতা তৈরি করবে। পশ্চিম নিষেধাজ্ঞায় কোণঠাসা ইরানে চরম অর্থনৈতিক সংকট ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে চলমান বিক্ষোভ সহিংসতায় রূপ নিয়েছে। গত 3 বছরের মধ্যে দেশটিতে হওয়া সবচেয়ে বড় এই বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে বেশ কয়েকজন নিহত হয়েছেন। এমন প্রেক্ষাপটে ইরানকে কড়া বার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি বলেন, শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের ওপর গুলি চালিয়ে হত্যা করা হলে চুপ থাকবে না যুক্তরাষ্ট্র। ট্রাম্পের এই বক্তব্যের দ্রুত প্রতিক্রিয়া জানিয়েছে তেহরান। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জ্যেষ্ঠ উপদেষ্টা আলী লারিজানি সতর্ক করে বলেন, ইরানের অভ্যন্তরীণ বিষয়ে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ পুরো অঞ্চলকে অস্থিতিশীল করে তুলতে পারে। প্রায় 1 সপ্তাহ ধরে চলা বিক্ষোভে বেশ কয়েকজনের নিহত হওয়ার খবর দিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম। অর্থনৈতিক সংকট, লাগামহীন মুদ্রাস্ফীতি ও রিয়ালের রেকর্ড দরপতন থেকে এই বিক্ষোভের শুরু। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার।
বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাতে আজও সমাধিস্থলে মানুষের ভিড়, রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত। ছুটির দিনেও সারা দেশে চলছে মনোনয়নপত্র যাচাই বাছাই। শেষ দিন কাল বগুড়া 6 আসনে তারেক রহমানের প্রার্থিতা বৈধ ঘোষণা। 9 জানুয়ারি পর্যন্ত থাকছে আপিলের সুযোগ। এবং দেশ জুড়ে শীতের দাপট, বৃষ্টির মতো ঝরছে শিশির, ঘন কুয়াশা ও হিমেল হাওয়ায় স্থবির জনজীবন। বেশি বিপাকে শ্রমজীবীরা, তীব্র ঠান্ডায় বড় আবাদ ব্যাহত। এই ছিল সকাল 10টার সময় সংবাদে। এ সময় বাণিজ্যের সঙ্গে থাকবেন রোজা চৌধুরী। ধন্যবাদ আলিফ। এ সময়ের বাণিজ্য নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।